কেমন আছেন লাইলা? শামীম ভাই, আমি ভালো আছি। আপনি তো অস্ট্রেলিয়ায় থাকেন, সে সম্পর্কে কিছু জানতে চাই। এম্বাসি আমায় পুরো তথ্য দিচ্ছে না। সূত্র অনুযায়ী অস্ট্রেলিয়ার পরিবারগুলোর মোট ঋণ মানে হাউস হোল্ড ডেব্ট সেটা নাকি $2.5 ট্রিলিয়ন ছাড়িয়ে গেছে। $2.5 ট্রিলিয়ন? এটা তো হ্যাঁ, আর একটু সহজে বললে এটা অস্ট্রেলিয়ার মোট জিডিপির থেকেও বেশি, মানে দেশের মোট বার্ষিক উৎপাদনের চেয়েও পারিবারিক ঋণ বেশি। তার মানে দাঁড়াচ্ছে গড়ে প্রত্যেক অস্ট্রেলিয়ান যা আয় করেন তার প্রায় দ্বিগুণ ঋণ ঘাড়ে নিয়ে ঘুরছেন। আসলে ব্যাপারটা অনেকটা সেরকমই। আর সম্প্রতি যে সুদের হার বাড়ছে তাতে এই ঋণের কিস্তি শোধ করাটা অনেকের জন্যই দুঃস্বপ্নের মতো হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি এমন যে মানুষজন নিত্যদিনের খাবার বা অন্যান্য জরুরি প্রয়োজন মেটাতেই মানে বেশ হিমশিম খাচ্ছে। আচ্ছা, তাহলে একদিকে এই বিপুল ঋণের বোঝা, এর সাথে কি অর্থনীতির অন্যান্য দিকগুলো মানে কোনো চ্যালেঞ্জের মুখে? যেমন ধরুন ওই যে খনিজ নির্ভরতার ব্যাপারটা। হ্যাঁ, ঠিক ধরেছেন। অস্ট্রেলিয়া তো দীর্ঘদিন ধরে লোহা, কয়লা, গ্যাসের মতো খনিজ সম্পদের উপর খুব বেশি নির্ভর করে এসেছে। সেটা তো আমরা জানি, কিন্তু সমস্যাটা কোথায় হচ্ছে এখন? সমস্যাটা হলো বিশ্ববাজার, বিশেষ করে ধরুন চীন, তারা এখন ক্রমশ পরিবেশ বান্ধব সবুজ শক্তির দিকে ঝুঁকছে। মানে কয়লা বা গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানির চাহিদা কমছে। ও আচ্ছা, চাহিদা কমছে। হ্যাঁ, আবার ধরুন ব্রাজিল বা ইন্দোনেশিয়ার মতো দেশগুলোও কিন্তু কম দামে একই ধরনের সম্পদ সরবরাহ করছে। ফলে অস্ট্রেলিয়ার এই বহুদিনের খনিজ নির্ভরতা এখন তাদের জন্য একটা বুমেরাং হয়ে দাঁড়াচ্ছে, মানে উল্টো বিপদ ডেকে আনছে। তাহলে তো একদিকে রপ্তানি আয় কমার ঝুঁকি, অন্যদিকে দেশের ভেতরেও মানুষের পকেটে টান। সূত্র তো মজুরি না বাড়ার কথাও বলছিল, তাই না? হ্যাঁ, এবং এটাই পরিস্থিতিকে আরো অনেক বেশি জটিল করে তুলছে। মানে কোম্পানিগুলো হয়তো লাভ করছে ঠিকই, কিন্তু সাধারণ কর্মচারীদের বেতন সেটা বহু বছর ধরে প্রায় একই জায়গায় আটকে আছে, বলতে গেলে বাড়েনি তেমন। কিন্তু জিনিসপত্রের দাম? সেটাই তো, জিনিসপত্রের দাম মানে মুদ্রাস্ফীতি সেটা আকাশ ছুঁয়েছে। ফলটা কি হচ্ছে? মানুষের কেনার ক্ষমতা হু হু করে কমে যাচ্ছে, আর এটা অর্থনীতির চাকাকেই আরো ধীর করে দিচ্ছে। এই কেনার ক্ষমতা কমার সাথে সাথেই কিন্তু আর একটা বড় ঝুঁকির কথা মাথায় আসছে, হাউজিং মার্কেট। সূত্র বলছে বাড়ির দাম নাকি সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। একদম। এখন সুদের হার বাড়ায় পরিস্থিতি নিশ্চয়ই আরো সঙ্গীন। অনেকটাই সঙ্গীন। বাড়ির দাম এতটাই বেশি যে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের পক্ষে নিজেদের একটা বাড়ি কেনা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তাই নাকি? আর যারা আগে ঋণ নিয়ে বাড়ি কিনেছিলেন তারাও এখন এই উচ্চ সুদের হারের চাপে মানে দিশেহারা অবস্থা। যদি কোনো কারণে বাড়ির বাজার একটু মন্দার দিকে যায়, তার ধাক্কাটা কিন্তু শুধু বাড়ির মালিকদের উপর পড়বে না, বরং নির্মাণ শিল্প, রিটেল বা খুচরা ব্যবসার মতো অর্থনীতির বড় বড় খাতগুলো বুড়িভাবে ক্ষতিগ্রস্ত হবে। আর তরুণ প্রজন্মের কি অবস্থা? সূত্র তাদের নিয়ে কি বলছে? তাদের হতাশার কথা শোনা যাচ্ছিল। হ্যাঁ, তাদের অবস্থাটাও বেশ চিন্তাজনক। উচ্চ শিক্ষা শেষ করেও বহু তরুণ হয় বেকার বসে আছে, নয়তো কম বেতনের মানে খুব অনিশ্চিত ধরনের কাজকর্মে আটকে আছে। তার উপর ঘাড়ে বিশাল অঙ্কের এডুকেশন লোনের বোঝা। ফলে তারা নিজেদের জীবন গুছিয়ে নিতে পারছে না। অনেকে বাধ্য হয়ে বাবা মায়ের উপর নির্ভরশীল থাকছে। এটা শুধু তাদের ব্যক্তিগত হতাশা নয়, দেশের ভবিষ্যতের জন্য কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ। আসলে আচ্ছা, অর্থনীতির মূল চালিকা শক্তি তো বলা হয় ছোট আর মাঝারি ব্যবসাগুলোকে, মানে এসএমই সেক্টর। অস্ট্রেলিয়ার প্রায় 97% ব্যবসায়ী তো এই ধরনের। তাদের অবস্থা কি? সূত্র অনুযায়ী তারাও খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। একদিকে ব্যবসা চালানোর খরচ বাড়ছে, যেমন ধরুন দোকানের ভাড়া, বিদ্যুৎ বিল, কর্মচারীর বেতন। অন্যদিকে মানুষের হাতে পয়সা কম থাকায় কেনাকাটাও কমছে, মানে বিক্রি বাট্টা কম। ফলে তাদের টিকে থাকাটাই দায় হয়ে পড়েছে। অনেকে তো ব্যবসা গুটিয়ে নিতেও বাধ্য হচ্ছে। এর মানে তো স্থানীয় পর্যায়ে চাকরি কমছে, পরিষেবাও কমছে। একদম, পুরো কমিউনিটির উপরে প্রভাব পড়ছে। তাহলে দেশের ভেতরের এতগুলো চ্যালেঞ্জের পাশাপাশি কি বাইরের কোনো চাপও কাজ করছে, যেমন জনসংখ্যা তত্ত্ব বা ধরুন ভূ রাজনীতির মতো বিষয়গুলো? অবশ্যই, দুটোই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। দেখুন, কোভিডের পর অভিবাসন মানে মাইগ্রেশন বেশ খানিকটা কমে গিয়েছিল। তার ফলে অনেক সেক্টরে কর্মীর অভাব দেখা দিয়েছে। আচ্ছা, লেবার শর্টেজ। হ্যাঁ, আবার দেশের ভেতরে বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে। এটা পেনশন আর স্বাস্থ্য খাতে অনেক চাপ তৈরি করছে। আর এই বোঝার ভারটা শেষ পর্যন্ত কিন্তু তরুণ প্রজন্মের উপরেই পড়ছে। আর ভূ রাজনীতির ব্যাপারটা, চীনের উপর নির্ভরতা, সেটাও একটা বড় দুর্বলতা। অস্ট্রেলিয়ার রপ্তানির একটা বিরাট অংশ চীনের উপর নির্ভরশীল, কিন্তু সাম্প্রতিককালে যে কূটনৈতিক টানাপোড়েন চলছে তার জেরে চীন কিছু অস্ট্রেলিয়ান পণ্যের উপর একরকম নিষেধাজ্ঞা জারি করেছে। এতে অর্থনীতি বেশ ধাক্কা খেয়েছে। এখন বিকল্প বাজার খুঁজে বের করা তো আর রাতারাতি সম্ভব নয়, তাই না? সময় সাপেক্ষ ব্যাপার। তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে, একদিকে আকাশ ছোঁয়া ব্যক্তিগত ঋণ, অন্যদিকে খনিজ নির্ভর অর্থনীতির ঝুঁকি, তার সাথে বেতন না বাড়া কিন্তু খরচ বৃদ্ধি, হাউজিং মার্কেটের নড়বড়ে অবস্থা, তরুণ প্রজন্মের হতাশা, ছোট ব্যবসা টিকে থাকা লড়াই, জনসংখ্যাতাত্ত্বিক চাপ আর ভূ রাজনৈতিক অনিশ্চয়তা। বাপরে, অস্ট্রেলিয়ার অর্থনীতি সত্যি একটা জটিল মোড়ে দাঁড়িয়েছে মনে হচ্ছে, যা দেশটির ভবিষ্যতের সমৃদ্ধিকে কিন্তু প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে। তবে সূত্র যেমনটা ইঙ্গিত দিচ্ছে, পথ হয়তো এখনো পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। আসল প্রশ্নটা হলো, অস্ট্রেলিয়া কি পারবে সময় থাকতে এই খনিজ নির্ভরতা থেকে বেরিয়ে এসে উদ্ভাবন, প্রযুক্তি আর মানে সামাজিক ভারসাম্যের দিকে মনোযোগ দিতে, নাকি এই সব চ্যালেঞ্জগুলো মিলেমিশে দেশটিকে একটা গভীর অর্থনৈতিক সংকটের দিকেই ঠেলে দেবে?